সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। দর্শক, আজকে শুরুতেই মাথায় যে প্রশ্নগুলি, মূল প্রশ্নগুলি যেগুলি আসছে সেগুলি আপনাদেরকে একটু জানিয়ে নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা কেন, কারা এটা তৈরি করছে? দ্বিতীয় প্রশ্ন, বাঙালি পাহাড়ি বিরোধ যেটা পার্বত্য চট্টগ্রামের প্রায়শই শোনা যায়, এই বাঙালি পাহাড়ি বিরোধের উৎসটা কোথায়? তৃতীয় প্রশ্ন, একটা আন্দোলন হঠাৎই মাথাচাড়া দেয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সেটার ট্যাগলাইন হচ্ছে সেনা হটাও। সেনা হটাও স্লোগান কেন? সেনা হটালেই কি সমাধান আসবে? চতুর্থ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জুম্বুল্যান্ড আর কুকিচিন আন্দোলনের নেপথ্যে কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে? দর্শক, আজকে আমরা এইগুলি নিয়ে কথা বলবো। আমাদের কথার সূত্র শুরু করা উচিত যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে। সাম্প্রতিক ঘটনাটা হচ্ছে এরকম যে মারমা একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। সেটা হচ্ছে গত 23শে সেপ্টেম্বর রাত প্রায় 12:30 পৌনে 1টার দিকে এই মেয়েটা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্রী, এবং তাকে ধর্ষণের করার পরে সেখানে ফেলে রাখা হয়, পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির বাবা একটা এফআইআর করে, খাগড়াছড়ি সদর থানা একটা ডায়েরি যেটা করছে। পরের দিন 24শে সেপ্টেম্বর 2025 তারিখে সেনাবাহিনী এই ঘটনায়, মানে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন 19 বছর বয়সী সয়নশীল নামে একজনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তো পুলিশের সেখানে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এই হচ্ছে মূল ঘটনা যেটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একটা অস্থিরতা তৈরি করা হয়েছে। সেখানে 144 ধারা জারি করতে হয়। ওইখানকার যে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ এখন এই যে ধর্ষণের ঘটনাটার প্রতিবাদে বলতেছে যে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং সেই দাবিতে তারা মিছিল, মিটিং, সমাবেশ এগুলি করা শুরু করছে। গ্রেপ্তার যে করা হয়েছে, একজনকে করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা কি একটা দলবদ্ধ ধর্ষণ নাকি একজন এটা করেছে, এই সমস্ত বিষয় ওই সয়নশীলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে। অন্য আসামিদেরকেও ধরার, যদি অন্য আসামি কেউ যুক্ত থাকে তাহলে সেটা ধরা হবে। এরকম একটা বিষয় আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী প্রতিষ্ঠান, আমরা যোগাযোগ করেছিলাম, আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সেই ব্যাপারে আসলে খুব গুরুত্ব সহকারেই ভূমিকা রাখা হচ্ছে, তৎপরতা চলতেছে। এর মধ্যে এই ঘটনাটাকে কেন্দ্র করে ইউপিডিএফ তাদের বিভিন্ন রকমের যে আরো অন্যান্য ছাত্র সংগঠন আছে বা অন্যান্য সংগঠন আছে, তাদের মাধ্যমে মোটামুটি পুরোপুরি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন পুরো এলাকাটাকে অস্থির করে তোলা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু এমনিতেই খুব সংবেদনশীল। আমরা আলোচনার স্তরে স্তরে এই ঘটনাগুলির যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ উদ্দেশ্য আছে, তা নিয়ে আপনাদের সঙ্গে আমাদের মতামতটা শেয়ার করব। একই সঙ্গে আমি এখানে কিছু ঘটনারও উল্লেখ করতে চাই, তাহলে এই বিশ্লেষণগুলি রিলেট করতে আপনাদের সুবিধা হবে। 25শে সেপ্টেম্বর তারিখে ইউপিডিএফ সমর্থিত উপজাতি ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় আধা বেলা হরতালের কর্মসূচি পালিত হয়। এদিন ইউপিডিএফ সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী 4টি বাসের পথ রোধ করে বাসের গ্লাস ভাঙচুর করে ও রাস্তায় গাছ ফেলে রাস্তা বন্ধ করে বাসগুলি আটকে রাখে। এছাড়া তারা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি খাগড়াছড়ি সদর, গুইমারা, মানিকছড়ি, রামগড়, দিঘিনালা উপজেলায় ইউপিডিএফ সমর্থিত উপজাতি সংগঠনের নেতাকর্মীরা গাছের গুঁড়ি এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরের দিন 26শে সেপ্টেম্বর তারিখে সকালে ইউপিডিএফ সমর্থিত যুগ্ম ছাত্র জনতার উদ্যোগে ধর্ষণ বিরোধী মহাসমাবেশ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে 12 থেকে 1300 লোকের একটা জমায়েত হয়। এদিন সকাল 11টার দিকে ওই সমাবেশ শুরু হলে আনুমানিক 12:30টার দিকে সমাবেশের পাশ দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল, সেই গাড়ির উপরে আক্রমণ চালানো হয়।
এবং এই সময় সেনাবাহিনীর একটি পিকআপ গাড়ি ভাঙচুরও করা হয়, 4 জন সেনা সদস্য এই আক্রমণে আহত হন। এই যে ঘটনাটা যে ঘটতেছে, এর মধ্যে বাইরে যে সমস্ত নিউজগুলি আসে, সেই নিউজগুলি অনেক সময় হচ্ছে কি যে একটা খণ্ডিত আকারে আসে। মনে হচ্ছে কি যে সেনাবাহিনী একটা প্রতিপক্ষ এবং সেনাবাহিনী সেখানে কি করতেছে এই প্রশ্ন উঠে। একই সঙ্গে তারা বলতেছে যে এই যে ধর্ষণের বিচার করতে হবে, আসামিদেরকে ধরতে হবে। এখানে কিন্তু এইটা শোনা হচ্ছে না যে আসামিদেরকে আসলে ধরা হয়েছে কিনা, এটা কিন্তু কেউ আমলে নিচ্ছে না। তার মানে হচ্ছে যেটা, সেটা হলো যে এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে আসলে একটা মহল বিশেষ কিছু সুবিধা অর্জন করতে চাচ্ছে বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে যেন কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করা যায়। এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। 27শে সেপ্টেম্বর সকাল থেকেই ইউপিডিএফ এর সমর্থনে খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা অবরোধ পালিত হয়। এ সময় সাজেকে হাজার খানেক পর্যটক আটকা পড়েছিল, যাদেরকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে গন্তব্যে নিয়ে আসা হয়। 27শে সেপ্টেম্বর সকাল থেকে জেলার খাগড়াছড়ি সদর, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও দিঘিনালা উপজেলায় ইউপিডিএফ সমর্থিত উপজাতি নেতাকর্মী গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর ফলে জনজীবনে অশান্তি নেমে আসে। এছাড়াও বিভিন্ন স্কুল ও হাসপাতালের রোগীদের জীবনে নেমে আসে প্রচন্ড দুর্ভোগ। একই ধরনের ঘটনা, বেশ কিছু ঘটনা রাঙামাটিতেও ঘটে। এই একই দিনে মানে 27শে সেপ্টেম্বর, আমরা 28শে সেপ্টেম্বর কথা বলছি, গতকালকের ঘটনা। দুপুর 1টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনের দোকানে বাঙালিদের দেখে, মানে কিছু বাঙালি সেখানে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ যেটা প্রশিক গ্রুপ, এই সমর্থিত সংগঠনের অজ্ঞাতনামা 20-25 জন উপজাতি সন্ত্রাসী তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত বাঙালিরা দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে বাঙালিরা আবার 60-70 জন সংঘবদ্ধ হয়ে উপজাতি সন্ত্রাসীদের ধাওয়া দেয়। তখন এই উপজাতিরা নারায়ণখী এলাকায় অবস্থান নেয় এবং পরপর 8-10টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ধ্যা পর্যন্ত পাহাড়ি বাঙালিদের এই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান ছিল। এর মধ্যে 2টার দিকে জেলা প্রশাসক 144 ধারা জারি করেন, কিন্তু উভয় পক্ষই মানে বাঙালি এবং পাহাড়িরা কেউই এটা মানতে রাজি হয় নাই। পরবর্তীতে যাই হোক, বিভিন্ন পর্যায়ের নেতাদের হস্তক্ষেপে এই সন্ধ্যার মধ্যে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে আসে। এখানে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে ইউপিডিএফ এর যে ভূমিকাটা, এটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে যে তারা ওই জায়গায় শান্তি শৃঙ্খলা চায় কি না। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিষয়টাকে উপেক্ষা করেনি, তারা সেখানে ভূমিকা রেখেছে। ভূমিকা রাখার পরেও এবং সেখানে তার জিজ্ঞাসাবাদ চলতেছে। এই যে মেয়েটার বাবা, সে যে সাধারণ একটা ডায়েরি করছে, সেই ডায়েরিকে আমলে নিয়ে কিন্তু ভূমিকা রাখা হয়েছে এবং স্বাভাবিকভাবে ওই এলাকায় যেহেতু সেনাদের উপস্থিতি আছে বিশেষ কারণে, কারণ সেনাদের উপস্থিতি ছাড়া ওইখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। এটা বিভিন্ন সময়ে দেখা গেছে। ওইটা একটা পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, সেখানে ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী কার্যক্রমের অনেক ইতিহাস আমরা জানি এবং সেই কারণেই সেখানে সেনাবাহিনীর উপস্থিতি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু মহল এই যে কোনো পরিস্থিতিকে নিজেদের কাজে লাগিয়ে আলটিমেটলি তারা একটা বিশেষ উদ্দেশ্য সাধন করতে চায় বলে এটা মনে হয়। আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটা হলো যে বাঙালি পাহাড়ি বিরোধের উৎস কোথায়, এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করে তাহলে পরিবেশটা আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে স্বাভাবিক একটা বিষয় হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য অঞ্চলের যারা চাকমা, মারমা এবং বিভিন্ন রকমের ম্রো, খোয়াং অনেক উপজাতি আছেন, তাদেরকে উপজাতি না বলে জাতি বলাই ভালো। আদিবাসী তারা ওইখানকার, এটা ঠিক আছে। আদিবাসী যেই কথাটা বলা হয় এটারও একটা বিষয় আছে, যে কারণ আসলে আদিবাসী বলতে এখন যেটা বিশ্বে বলা হচ্ছে, আদিবাসী বলতে কিন্তু পৃথিবীতে এখন আর কাউকে লোকেট করা হয় না। কেউ না কেউ এখানে এক সময় ছিল, পরে আবার আরেক জায়গা থেকে আসে মানুষ, এক জায়গা থেকে আরেক জায়গায় আসে বিভিন্ন রকম ভূপ্রাকৃতিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে।
এগুলি চলমান থাকে। তো এই পাহাড়ি অঞ্চলটাতে এই গোষ্ঠী যারা আছেন, জাতিগুলি, যেই জাতিগুলি আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা যায়, এরা অনেকদিন যাবত অবস্থান করতেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাভাবিকভাবে যেটা হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় বা কিছু কিছু ক্ষেত্রে ইম্পোজ করাও হয়েছে, সেখানে বাঙালিরা মানে বস্তি গাড়তে থাকে। এই বিষয়টা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই সমস্যাগুলি দেখা দিছে। মানে এই পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সম্পর্কের যে সমীকরণ আছে, সেখানে মিশ না খাওয়ার একটা ব্যাপার আছে। মানে তাদের মধ্যে মিলমিশ হওয়ার যে বিষয়টা থাকে, সেটা একটু কখনো হয় নাই, সেরকম ভাবে একটু দূরত্ব থেকে গেছে। সুতরাং পাহাড়ি বাঙালিদের যে বিরোধের উৎসের জায়গাটা, সেটা যদি আমরা লোকেট করতে যাই, তাহলে এটা বলতে পারি যে যখন থেকে বাঙালিরা বিভিন্ন ভাবে পাহাড়ি অঞ্চলগুলিতে বসতি স্থাপন করতে যাচ্ছিল, তখন থেকে আসলে এই বিরোধের উৎসটা শুরু হয়েছে। সাম্প্রতিক কালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন বাঙালিদের উপস্থিতি বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই এক সময় তো ছিল যখন পাহাড়িদের আধিপত্যই ছিল ওই জায়গাটাতে, বাঙালিদের সংখ্যা যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে বাঙালিরাও প্রতিরোধ গড়ে তোলে, বিভিন্ন ঘটনায় প্রতিরোধ গড়ে তোলে। তো এখানে একটা বিষয় আছে যেটা অনেক সময় পাহাড়িরা এই অভিযোগটা করে থাকেন, সেটা হচ্ছে যে যখন বাঙালি পাহাড়ি বিরোধ হয় কোনো ঘটনায়, কে দায়ী না, এই আলোচনায় আমরা নাই গেলাম, কারণ বছরের পর বছর অনেক কিছু উপলক্ষ করে এই সংঘর্ষের জায়গাগুলি ঘটতে থাকে। তো পাহাড়িদের অভিযোগ হচ্ছে এই সমস্ত সংঘর্ষের ক্ষেত্রে সেনাবাহিনী, ওইখানকার নিয়োজিত সেনাবাহিনী বাঙালিদেরকে সমর্থন করে থাকে। এখন এই বিষয়টা আসলে কতটুকু সত্য, কতটুকু বাস্তব, এখানে ব্যাখ্যা যদি চাওয়া হয়, পরিস্থিতি যদি দেখা হয়, সেখানে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ওইখানে বিশেষভাবে নিয়োজিত একটি বাহিনী। সুতরাং তারা এখানে ভূমিকা রাখবে। সেখানে কার সমর্থনে বিষয়গুলি গেল, সেটা হয়তো বা আমাদেরকে কেস টু কেস বিবেচনা করতে হবে সুনির্দিষ্ট। অনেক সময় থাকে ঢালাও অভিযোগ করাটা আসলে সত্যের জন্য আসলে এটা ভালো না, এটা কোনো ভালো উদাহরণ তৈরি করে না। এখানে কেস টু সরাসরি একটা জিনিস জায়গায় বলতে হবে যে বাঙালিরা এখানে এই অন্যায়টা করেছিল এবং এই অন্যায়ের সমর্থনে সেনাবাহিনী তাদেরকে সমর্থন করেছিল, এরকম স্পেসিফিক যদি না বলা হয়, ঢালাও ভাবে যদি বলা হয় যে সেনাবাহিনী তাদেরকে বাঙালিকে সাপোর্ট করতেছে, তাহলে আসলে সেই অভিযোগকে আমলে নেওয়াটা যে কারোর জন্যই আসলে কঠিন। নিরপেক্ষ বিশ্লেষণ থেকেও এটাকে আসলে এইভাবে আমলে নেওয়া যায় না। স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করে দেখে সেইভাবে একটা ডিসিশন দেওয়া যায় বা সেইভাবে একটা মতামত তৈরি করা যায়। তো এক্ষেত্রে যেটা দেখা গেছে যে এই যে সাম্প্রতিক যে ঘটনাটা, এই সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে যে একটি মেয়ে ধর্ষিত হলো এবং এই ধর্ষণকে কেন্দ্র করে কিছু কিছু মহল এটাকে আলটিমেটলি বাঙালি পাহাড়ি বিরোধে পরিণত করে দিল। এরকম অজস্র ঘটনা আরো আগেও কিন্তু ঘটছে, যেখানে পাহাড়িরা অভিযোগ করছে বাঙালিদের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে এই ধরনের ঘটনার পেছনে পাহাড়িরাই জড়িত। আমি এই ধরনের ঘটনার কিছু উদাহরণ আমি পরবর্তী টক শো বা আমাদের যে কন্টেন্ট আছে সেখানে আমি উল্লেখ করব। দর্শক, আপনারা সেটি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা মানে এই বিরোধের জায়গাটা কারা করতেছে, কেন তৈরি করতেছে, এখানে উদ্দেশ্যটা কি আছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছিলাম যে সেনা হটাও স্লোগান কেন, সেনা হটালেই কি সমাধান? এখন বিষয়টা হচ্ছে কি, পার্বত্য চট্টগ্রামে যদি স্বাধীনতার পর থেকে, বিশেষ করে স্বাধীনতার পর থেকে 90-এর দশক বা 80-র দশক বা 90-এর দশকের পর থেকে এখনো পর্যন্ত যদি পরিস্থিতিটা দেখা যায়, প্রায়শই এই ঘটনাটা দেখা যায় যে যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা এক পর্যায়ে সেনা হটাও পর্যায়ে চলে যায়। তো আসলে তো এই জায়গাটার মধ্যে এটা একটা বলা যায় কি টুরিস্ট স্পটের মতো এলাকা, যখন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তখন কিন্তু প্রচুর টুরিস্ট এই রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক ভ্যালিতে খুবই আকর্ষণীয় একটা জায়গা, সেখানে অনেকেই বেড়াতে যায় এবং সেখানে টুরিস্টের অনেকগুলি স্পট তৈরি হয়েছে। এটার মাধ্যমে কিন্তু সেখানকার অর্থনৈতিক পরিস্থিতিরও ব্যাপক উন্নতি ঘটছে এবং এই ট্যুরিজমের ব্যবসার সাথে কিন্তু স্থানীয় উপজাতি যাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা প্রতিনিধি, তারাও কিন্তু অনেক কাজ করেন এবং তাদের কিন্তু সেখানে একটা মানে যেটাকে অর্থনৈতিক সমৃদ্ধির যে একটা স্কোপ তৈরি হয়, সুযোগ তৈরি হয়, সেটাকে কিন্তু অস্বীকার করার জো নাই। এবং সেখানকার নিরাপত্তার বিষয়টা তখনই নিশ্চিত হয় সেনাবাহিনী সেখানে অবস্থান করতেছে। সেনাবাহিনীর ভূমিকা সবসময় হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং সেখানে
পার্বত্য চট্টগ্রামে মানুষ বেড়াতে যায় বিভিন্নভাবে, ওইখানে নিরাপদ মনে করে সেনার উপস্থিতির কারণে। তবে তারা মানে যে কোনো আন্দোলনকে সেনা হটাও আন্দোলনের দিকে নিয়ে যেতে চায়, এবং কেন নিয়ে যেতে চায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা এই জিনিসগুলি নিয়ে যখন কথা বলছি, আমি যেটা আশা করব সেটা হচ্ছে যে দর্শকরা এই জিনিসটাকে অত্যন্ত, এই দেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গাটা এটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেনাবাহিনী দীর্ঘকাল ধরে 40-50 বছর যাবত এই পার্বত্য অঞ্চলে কিন্তু শান্তি শৃঙ্খলাটাকে একটা লেভেল পর্যায়ে রেখে এসেছে। এই যে 97 সালে শেখ হাসিনার আমলে যে শান্তি চুক্তিটা সম্পাদিত হয়, সেই শান্তি চুক্তির কিছু কিছু ধারা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু সেগুলির প্রক্রিয়া চলমান থাকে। আসলে চুক্তি হলেও সেগুলিকে বাস্তবায়ন করা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, পরিস্থিতি সাপেক্ষ ব্যাপার। তো সেখানকার পরিস্থিতি এমন একটা বিষয় আসছে যে সেখানে একেবারে দেশের পুরো অন্য অঞ্চলে যেই পরিস্থিতিটা বিরাজমান, সেই সেম পরিস্থিতি কি পার্বত্য চট্টগ্রামে কখনোই বিরাজমান ছিল? এই যে সেখানে এই পরিস্থিতিটা বিরাজমান ছিল না, সেখানে সেনাবাহিনীকে মোতায়েন রাখতে হয়, সেনাবাহিনী না থাকলে ওই এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়ে যায়। এই বাস্তবতাগুলিকে কি আমরা অস্বীকার করতে পারি? যদি অস্বীকার করতে না পারি, তাহলে সেনা হটাও এই স্লোগানটা কেন উঠানো হয়? সেই পরিস্থিতি তো তৈরি হয় নাই, কখনোই তৈরি ছিল না। তাহলে এটা কারা উঠাইতেছে, তাদের উদ্দেশ্যটা কি? এখানে দুইটি শব্দ আমি উচ্চারণ করব, হোয়াট ইজ জুম্মোল্যান্ড, হোয়াট ইজ কুকি চীন। আমাদেরকে কিন্তু এটা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে এই পার্বত্য অঞ্চলের পাশেই কিন্তু আরাকান অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের পাশেই কিন্তু চীনেরও একটা পাশাপাশি একটা অবস্থান আছে, যেখানে এমন কিছু জায়গা, মণিপুর, নাগাল্যান্ড, হ্যাঁ, এই যে মিজোরাম, এই যে জায়গাগুলি আছে, আমরা কিন্তু অনেকদিন যাবতই যে জিনিসটা শুনতে পাই যে এই অঞ্চলটাকে কেন্দ্র করে নতুন একটি রাষ্ট্র গঠন করার একটা প্রক্রিয়া চলমান থাকে। এবং এই আমাদের পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলিরও কিছু কিছু ভূমিকা আছে, কিছু কিছু ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাই। এই সমস্ত এই জাতীয় ষড়যন্ত্রগুলিকে আসলে কিন্তু সরাসরি কখনোই লোকেট করা যাবে না, সরাসরি প্রমাণ দিয়ে বলা যাবে না। এই সমস্ত যেমন মিয়ানমার, ভারত বা চীনের যে ভূমিকা থাকে, মানে একটা বিষয় হচ্ছে যে চীন আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, মিয়ানমার আমাদের বন্ধু, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিন্তু নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাদা আলাদা কেস টু কেস এই বন্ধুত্বের স্বরূপটা চেঞ্জ হয়ে যায়। দেখা যায় এই জায়গাটাতে বন্ধুত্বটা নাই, এই যে আরাকান অঞ্চলে যে অস্থিরতাটা তৈরি থাকে, এবং এই জায়গাটা যে কখনো শান্তি সমৃদ্ধির পথে আগায় না, ওই একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসে না, তার পিছনে কিন্তু বৈদেশিক যে শক্তিগুলি আছে, সেই শক্তিগুলির একটা ভূমিকা আছে। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, সরাসরি প্রমাণ দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, তবে কিছু কিছু লক্ষণ দেখে এই জিনিসগুলি বোঝা যায়। জুম্মোল্যান্ড কেন করতে হবে, কুকি চীন কেন আলাদা দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, সেখানে আন্তর্জাতিক কোন খেলা এখানে খেলা চলতেছে, সেটাও কিন্তু আমাদের বোঝার ব্যাপার আছে, সচেতনতার ব্যাপার আছে। দর্শক, এখনকার মতো এই বিষয়গুলি নিয়ে এখানেই শেষ করছি। এই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিটা কিন্তু এতই জটিল, এবং এটার যে বিভিন্ন দিক আছে সেটা নিয়েই কিন্তু আমাদের আরো কথা বলতে হবে। আমরা আরো 2 থেকে 3টি কন্টেন্ট এটার উপরে তৈরি করব, পুরো বিষয়টাকে একেবারে বিশ্লেষণ করার জন্য, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এখনকার মতো লাইক করবেন, শেয়ার করবেন, মতামত জানাবেন, এবং একই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।